নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথি এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা আপনাকে কিন্তু একেবারে রিস্ক, অর্থাৎ রিস্কটা কম আছে, কিন্তু তাহলেও আমি বলেছি যে হোমিওপ্যাথি ওষুধগুলো একেবারে ছেলে খেলার বস্তু নয়, যে ভিডিও দেখলাম, কিনলাম, খেলাম, একদম সুস্থ হয়ে যাব। আমি সবসময় বলেছি যে হালকা লো পটেন্সি মেডিসিন এগুলো আমি বলে থাকি অনলাইনে আপনাদের অ্যাডভাইসের দেওয়ার জন্য এগুলো ইউজ করে থাকে, কিন্তু সেখানে হাই পটেন্সি মেডিসিন আমি কখনোই বলবো না, বলিও না। এটা দুটো কারণ আছে। একটা হচ্ছে আপনারা যারা কাঁচা হাতে এই ওষুধগুলো নাড়াচাড়া করবেন তাদেরকে রিস্কে কোনো মেডিসিন নাড়াচাড়া করার অনুমতি আমরা দিতে পারি না, কেন কি এতে সমস্যা হবে। আর যেগুলো ল পটেন্সির হালকা ভুল হয়ে থাকলেও এগুলো অ্যাকশন বেশি দিন থাকে না, সেরে যাবে, ভয়ের কিছু নেই। আর হার্মফুলও এতটাও নয় অ্যালোপ্যাথির মতো যে সাংঘাতিক রকম সমস্যা হবে এরকম নয়, মোটামুটি হালকা হতে পারে, ভুল হলেও হালকা সমস্যা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক হয়ে যাবে। আসুন, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আমি রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেন কি আপনাদের জন্য প্রত্যেক দিন আমি খুব মূল্যবান ভিডিও পাবলিশ করছি, যাতে করে দেখা গেছে প্রত্যেকটা পরিবার সুস্থ হয়ে যাচ্ছে। আমার ক্লিনিকে যারা লোকালি আছেন প্রত্যেক দিনই ভিড় হচ্ছে, প্রত্যেক দিনই আসছেন। এর কারণ হচ্ছে সঠিক ডায়াগনোসিস যদি হয়ে যায়, হোমিওপ্যাথিতে বিশেষ করে ডায়াগনোসিস যদি সঠিক হয়, অনেক দিনের পুরনো রোগ, যেটা 5 বছর 10 বছর 15 বছরের পুরনো রোগও দেখা গেছে একেবারে সহজভাবে সুন্দরভাবে ঠিক হয়ে গেছে। সত্যি এটা আশ্চর্য ব্যাপার, যেটা অ্যালোপ্যাথিও পারেনি, আয়ুর্বেদও পারেনি, সেটা হোমিওপ্যাথি কিন্তু সেই ক্রেডিটটা ছিনিয়ে নিয়েছে। এটার জন্যই বলছি হোমিওপ্যাথি আসলেই পৃথিবীর সেরা ট্রিটমেন্ট। কারণ আমি অনেক ভিডিওতে উল্লেখ করেছি, আমি এক সময় আমি নিজেও অসুস্থ হয়েছিলাম, অনেক ট্রিটমেন্ট করেছি, কেউ ভালো করতে পারেনি, কিন্তু লাস্টে হোমিওপ্যাথি সামান্য 2 বোতল ওষুধ খেয়ে আমি ভালো হয়ে গেছিলাম। সেই থেকে আমার শ্রদ্ধা হয়েছিল এবং তারপরে আমি ডাক্তার হয়েছিল। আসুন, আজকে একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব, একটু ক্রিটিক্যাল রোগ, অর্থাৎ যে রোগটা একেবারে সহজ নয়, সর্দি কাশি হাঁচির মতো একেবারে সহজ নয়, আর একটু ডিপ ডিজিজ, যেটা আপনাদের একটু জানা দরকার। আজকের রোগটার নাম হচ্ছে অ্যাডোনাইটিস। এই যে রোগটা, অ্যাডোনাইটিস একটা এমন একটা রোগ, এই রোগটা সম্পর্কে সহজে সকলে প্রথম বুঝতেই পারেন না যে এটা অ্যাডোনাইটিস। এই রোগটা বিশেষ করে শিশুদের আর লক্ষণটা কি আমি বলছি। আপনার শিশু দেখা যায় শ্বাস নিতে পারে না, নাক দিয়ে শ্বাস নিতে পারে না, নাকটা যেন বন্ধ হয় থাকে, সব সময় বন্ধ হয় থাকে। এই ধরনের পেশেন্ট আমরা প্রচুর পেয়েছি, এই জন্য আজকে ভিডিওটা তৈরি করছি। নাক দিয়ে শ্বাস নিতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মুখ দিয়ে শ্বাস নেয়, মুখটা হা করে থাকে। সেটা ঘুম ছাড়াও যদি কখনো মানে কোথাও বসে, তখনও দেখা গেছে নাকটা বন্ধ আর মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, এরকম করে মুখটা বন্ধ করতে পারছে না, কারণ শ্বাসটা তো মুখ দিয়ে নিতে হচ্ছে, জিভ টিপ শুকিয়ে যায়। আর ঘুমালে তো আর কথা নেই, হা করে ঘুমাতে হয়, কারণ ওই দিকেই শ্বাস নিতে হয়, নাক বন্ধ। এখন দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে বিশেষ সর্দি টর্দি নেই, তারপরে নাক বন্ধ। তো কিছু ডাক্তাররা ভাবেন নাকে পলিপাস হয়ে গেছে, ইজি ব্যাপার, নাকে পলিপাসের কারণেই এই নাক দিয়ে শ্বাস নিতে পারছে না, কারণ পলিপাসের কারণে চিবিটা বন্ধ হয়ে গেছে, নাকের ছিদ্রটা বন্ধ হয়ে আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, নাকে পলিপাস হলে জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে একদিকেই হতে দেখা গেছে, দুটো দিকে হয় না। দুটো দিক হলে তো একেবারে পুরো নাক বন্ধ হয়ে যাবে। আর সেরকম কেস হতে পারে, হবে না তা নয়, রেয়ার। বেশিরভাগ ক্ষেত্রে একটা সাইড বন্ধ থাকে, একটা নাক খোলা দিয়ে ঈশ্বরের করুণা, একটা সাইডই বন্ধ হয়, সেটা বাম নাকও হতে পারে, ডান নাকও হতে পারে। কিন্তু আমি যে কথাটা আজকে বলছি সেটাতে দেখা গেল যে ওখানে পলি কিছু নেই, পলিপাস নেই, তারপরেও ছেলেটা শ্বাস নিতে পারে না, নাক দিয়ে শ্বাস নিতে পারে না। তাহলে এই ব্যাপারটাই আজকে একটু ডিসকাস করে নিই। এটা কিছুটা অ্যানাটমির ব্যাপার আছে, আপনাদের জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। মানুষের গলার ভেতরে দুপাশে দেখবেন দুটো টনসিল আছে, দেখেছেন তো? একটু ফোলা থাকে, সুপারির মতো, ছোটই থাকে, ইনফেকশন হলে বড় হয়, লাল হয়, পেকে যায়,
ঠিক আছে, কিন্তু দেখা যায় টনসিলগুলো অল্প হলেও দেখা যায়, এমন নয় যে দেখা যায়। আচ্ছা, এই দুটো টনসিল দুপাশে থাকে, কিন্তু আরেকটা টনসিল আছে, সেটা নাকের ভেতরে ভেতরে হ্যাঁ, এটা নাকের ভেতরে লিমফ্যাটিক সিস্টেম যেটা সেটাকে রেগুলেট করে, মানে নাকের ভিতরে আরেকটা টনসিল আছে। এখন বাচ্চাদের ক্ষেত্রেই ওই টনসিলটা দেখা যেতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ 5, 6, 7 বছর 8 বছর বয়স অবধি এই টনসিলটা দ্যাট ইজ হ্যাঁ অ্যাডেনোটাইস, এই অ্যাডেনোটাইসটা ওইটা দেখা যায় ওইখানে, বুঝতে পারছেন? অ্যাডেনোইড টনসিলটা দেখা যায়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এটা ধীরে 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 একসময় মিলিয়ে যায়। তাহলে বুঝতে পারছেন যে এই যে টনসিলটা এটা অনেক সময় ইনফেকশনে ফুলে যায়, আর যখন এটা হবে তখনই বাচ্চা শ্বাস নিতে পারবে না, বুঝতে পারছেন? অ্যাডেনোটাইস, এই জন্যে বললাম যে একটু ডিপ ব্যাপারটা, এটা তো চোখে দেখা যায় না, এটা আইডিয়াও করা যায় না, যাদের জানা আছে তারাই জানতে পারবে। অ্যাডেনোডাইটিস এটাই রোগ, বাচ্চারা যখন দেখবেন পলি নেই তারপরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তখন জানবেন যে অ্যাডেনোডাইটিস হয়ে গেছে, এবং বয়স 8 বছরের ভিতরে হতে হবে, 8-10 বছরের ভিতরে এটা থাকে। আমরা যারা পরিণত যারা মানুষ তাদের কিন্তু অ্যাডেনোডাইটিসের ওই সমস্যা নেই, কারণ ওটা মিলিয়ে যায়, তখন বড় হওয়ার সাথে এটা মিলিয়ে যায়, বুঝতে পারছেন তো? আসুন, অ্যাডেনোডাইটিসে আর কি কি লক্ষণ আছে। প্রথম কথা হচ্ছে হ্যাঁ, এটা থাকলে বাচ্চাদের সর্দি কাশি কমে না, হাঁচি, নাক দিয়ে জল পড়া, এটা কন্টিনিউয়াস, মানে অ্যালার্জির মতো সর্দি থাকে। তো জেনারেলি প্রথম দিকে সব ডাক্তাররাই ভাবেন যে এটা সর্দি কাশি, অ্যালার্জেটিক সর্দি কাশি বাচ্চাদের, হ্যাঁ ব্রাইনিয়া টাইনিয়া এগুলো দেওয়া হয় প্রচুর, কিন্তু দেখা যায় যে হয়তো বা কাশি অল্প দিনে যেন কমলো, সর্দি অল্প দিনে কমলো, ব্রাইনিয়ার এই সে ক্ষমতা আছে কমে যায়, কিন্তু আবার সেটা ফিরে আসে, আর ওই নাক দিয়ে শ্বাস নেওয়াটা যায় না, এটা কিছুতেই ঠিক হয় না। তখন ইএনটির কাছে যাওয়া হয়। হ্যাঁ, ইএনটি তো এটা জানেন, আমি যেটা বলছি উনি টেস্ট করে যদি দেখেন অ্যাডেনোডাইজ এটা বড় আছে তখন এটার ট্রিটমেন্ট আছে, কিন্তু অনেক ক্ষেত্রে অপারেশনের কথা বলেন ওনারা। তো এই জন্যই বলছি যে ওই ব্যাপারে যাবেন না, যেহেতু অ্যাডেনোডাইজের ট্রিটমেন্ট আছে এবং হোমিওপ্যাথিতে খুব ইজিলি এটা ঠিক হয়ে যায়, খুব ইজিলি ঠিক হয়ে যাবে। আসুন, আজকে খুব সহজ 2-3টে মেডিসিন বলবো, যেগুলো খেলে পরে বাচ্চার এই সর্দি, নাক দিয়ে জল পড়া, ইভিন একটু মাথা ব্যথা করা, হ্যাঁ ঘ্যান করা, ঠান্ডা লাগা, এই সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। আসুন একটা একটা করে নাম বলছি। প্রথমে যে ওষুধটা, যাদের একটু ব্যথা বেদনা আছে বা ওইখানে একটু ইনফেকশন আছে তাদের জন্য বেলেডোনা লাগবে। বেলেডোনা 30 পটেন্সি। বাচ্চাদের তো 1 ফোঁটা করে দিতে হবে, 1 ফোঁটা দিনে 2 বারের বেশি দেবেন না, বেশি দিনে 5 দিন, আমি বলবো 5 দিন দেবেন, ইনফেকশনটা ধীরে ধীরে কমতে থাকবে। এর সাথে দিতে হবে বেরাইটা কার্প। 30 পটেন্সি, 1 ফোঁটা করে দিনে 2 বার, সকালে 1 ফোঁটা বিকালে 1 ফোঁটা, এটাও 5 দিন দিতে হবে। গেল দ্বিতীয় ঔষধটা। তৃতীয় ঔষধ হচ্ছে ফ্যারাম্পস। ফ্যারাম্পস আমি বলবো বায়োকেমিক ট্যাবলেটটাই সবচেয়ে বেস্ট, ঠিক আছে? ফ্যারাম্পস 6x। বাচ্চাদের তো 2টো করে ট্যাবলেট 6x হলে 2টো করে ছোট ছোট ট্যাবলেট চুষে খেতে বলবেন, 2টো করে ট্যাবলেট, সকালে 2টা বিকালে 2টা। এটা একটু বেশি দিন খেতে হবে, এটা বলতে গেলে আপনারা 10-15 দিন তো খেতেই হবে। যদি খায় বাচ্চার ধীরে 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 এই লিম্ফেটিক ডিসঅর্ডার যেটা সিস্টেমটাকে, অ্যাডেনোডাইটিসের যে দোষটা ভিতরে অ্যাডেনোডাইট, এটা ঠিক হয়ে যাবে, মিলিয়ে যাবে, ছোট থাকবে বাট ইনফেকশন থাকবে না। ওই ইনফেকশনটা চলে গেলে বাচ্চা কিন্তু সুস্থ, কথাটা মনে রাখবে। তাহলে দেখুন, কিছু কিছু ডিজিজ আছে যে চট করে ডায়াগনোসিস করা সত্যি বড় কঠিন। প্রথমেই সবাই ভাববেন হয়তো পলিপাস হয়ে গেছে, নয়তো সর্দি কাশি এগুলো থেকে এটা সমস্যাটা হচ্ছে, নাকে সর্দি জমে থাকছে, সাইনাস হয়ে গেছে, এটা যে যা বোঝেন, ঠান্ডা লেগে এটা হয়ে গেছে, এরকম যে যা বোঝেন সেই অনুযায়ী ওষুধ দিয়ে থাকে, কিন্তু কমে না। আমাদের কাছে প্রচুর পেশেন্ট এরকম এসেছে, আমরা যে ওষুধগুলিতে ভালো করেছিলাম সেই ওষুধগুলোই বলা হলো। তারপরে আমি রিকোয়েস্ট করবো, বাচ্চাদের ট্রিটমেন্ট কখনোই নিজে নিজে করবেন না। এই ভিডিওগুলো আমরা দিয়েছি, ঠিক আছে, আমিও দিয়েছি জানার জন্য দিয়েছি, যাতে করে জানতে পারেন, বুঝতে পারেন কি ওষুধ লাগে। কিন্তু আমি রিকোয়েস্ট করব, এই ধরনের ব্যাপার হলে অবশ্যই ডেসক্রিপশনে আমার
ডিটেইলসটা দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে কল করুন, বুকিং করুন এবং 1 মাস আমাকে বাচ্চাটাকে চিকিৎসা করার সুযোগ দিতে হবে। হ্যাঁ, সেই বাচ্চার ট্রিটমেন্ট নিজের হাতে করতে পারবেন না, এটা ভেরি রিস্কি। তাছাড়া এটা অ্যাডোনাইটিস কিনা সেটাও আমার বুঝতে হবে। তো এটা ডিটেইলস জানার পরে আমি আপনাকে অবশ্যই ট্রিটমেন্টের প্রসিডিউর জানাবো এবং 1 মাস ট্রিটমেন্টের ব্যবস্থা দেবো যাতে করে বাচ্চাটা সুস্থ হতে পারে। বুঝতে পারছেন? আসুন, হোমিওপ্যাথি সত্যি সত্যি একটা আশীর্বাদ। এটাকে আপন করে নিন, দেখবেন নিজেও সুস্থ থাকতে পারবেন, পরিবারের বাকিদেরও সুস্থ রাখা সম্ভব হবে। অল্প স্বল্প শিখে নিন, ডিগ্রি ডিপ্লোমার দরকার নেই, যতটুকু পারা যায় হালকা কিছু কিছু জ্ঞান রাখুন। আর যখন কিছুই বুঝতে পারবেন না তখন আমার সঙ্গে কথা বলেন, কনসাল্ট করেন, আমি একটা রাস্তা নিশ্চয়ই দেখাবো। ঠিক আছে? আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, কারণ ওইটা টিপলে প্রত্যেকদিন আমার পাবলিশ করা ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যাবে। বুঝতে পারছেন তো? যাতে আপনি ইজিলি আমাকে দেখতে পারবেন, আমার ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারবেন। ঠিক আছে? এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যত বেশি করে পারেন, তাহলে দেখবেন সবাই জানবে, শিখবে, আপনাকেও ভালো করবে। ঠিক আছে? আগামীকাল আরেকটা খুব মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।